হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। 2026-এর এটা আমার ফার্স্ট ব্লগ। আর তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার পুরুলিয়া যাওয়ার জার্নি, আর পুরুলিয়াতে গিয়ে আমি কি কি করছি বা কোথায় কোথায় ঘুরছি, পুরো সাইট সিন, কোথায় থাকবো, সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো রিসর্ট এখান থেকে দেখেছিলাম। একদিনের জন্য যেহেতু আমরা যাচ্ছি, ওখানে গিয়ে একটাই রাত্রি থাকবো। সেখানে আমাদের রিসর্টের প্রাইস প্রায় 7,000-8,000 টাকা করে চাইছে। তো সেই জন্য আমরা অত রেঞ্জের ওপর যাচ্ছি না, আমরা কম রেঞ্জের মধ্যে আশেপাশে যদি কোনো হোটেল পাই তো সেখানে গিয়ে জাস্ট একটা রাত্রির স্টে করব। তো আমরা আজকে সকালবেলা ইনস্ট্যান্ট প্ল্যানে হঠাৎ করে ঘুম থেকে উঠে ডিসাইড করেছি কালকে শনিবার, তারপরের দিন রোববার, তো দুদিন আমাদের ছুটি রয়েছে। তো কোথাও একটা ঘুরতে যাবো ভেবেছিলাম, তো কোথায় যাব দেখতে দেখতে এখন আমরা ডিসাইড করেছি পুরুলিয়া যাব। ফার্স্টে ভাবছিলাম ঘাটশিলা যাব, কিন্তু সব কিছু ট্রেন অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। পুরুলিয়া ট্রেনটা যেহেতু আমরা পুরো সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল পেয়ে গেছি শুধু যাওয়ারটা, বাট ফেরারটা আমরা কোনো ট্রেন পাইনি, বাসে ফিরবো। তো সঙ্গে সঙ্গে আমরা প্ল্যান করে টিকিট কেটে নিয়েছি। আমি, দিদি আর মা যাচ্ছি তিনজনে। দেখো সবাই ওরা রেডি হচ্ছে, এখানে মা আর দিদি দুজনে মিলে গল্প করতে করতে রেডি হচ্ছে। তো চলো, আশা করি অনেক মজা হবে। দুদিনের ট্রিপ, একদিনে ঘুরতে পারবো যদিও বা টাইম পাবো, তো দেখা যাক। তোমাদেরকেও দেখাবো তার সাথে সাথে। সো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তোমাদেরকে, চলো দেখতে থাকো। চলো, আমরা এখন বেরিয়ে গেছি। এখন আমরা যাব হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে 4:50-এ, হাওড়া সুপারফাস্ট পুরুলিয়া এক্সপ্রেস। এখন বাজে হচ্ছে তোমার 2:40। তো এখান থেকে যাব, গিয়ে ট্রেনে উঠে তোমাদেরকে দেখাবো। আর দিদি যাচ্ছে, চলো ওখানে হাওড়াতে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি স্টেশনে, এখান থেকে ট্রেন ধরে এখন যাবো শিয়ালদা, ওখান থেকে মেট্রো ধরে যাবো হাওড়া। যেহেতু আমরা হঠাৎ করে প্ল্যানিং করেছি তাই জন্য আমরা তিনজনই বেরিয়ে যাচ্ছি। বাবা অফিসে রয়েছে, বাবাকে ফোন করে জাস্ট জানানো হয়েছে। অভিকেরও কাজ রয়েছে, তাই ও যেতে পারছে না, তাই জন্য আমার সাথে দেখা করতে এসেছি স্টেশনে। আর আমাদের জন্য মেডিসিন, কিছু খাবার দাবার কিনে দিয়ে গেছে, তো এগুলো এখন আমরা নিয়ে যাব। ট্রেনে বসে বসে যেতে যেতে খাবো। দেখো এখানে সব রাখছি। আর আমার ভিডিও করার ট্রাইপডটা ওর কাছে ছিল, তাই জন্য ওটা ওকে নিয়ে আসতে বলেছিলাম যাতে ওখানে গিয়ে ভিডিও করতে পারি। আমরা ফার্স্টে ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদাতে। দেন শিয়ালদা থেকে যেহেতু হাওড়া যাওয়ার মেট্রো এখন চালু হয়ে গেছে, তাই জন্য আমরা মেট্রো করেই হাওড়া চলে এসেছি। স্টেশন থেকে ঠিক বাইরে বেরোলেই কিন্তু অনেক খাবার দোকান রয়েছে, তো এখান থেকে আমরা ভেবেছি কয়েকটা খাবার প্যাক করিয়ে নেব। তো এখানে রয়েছে ওয়াও মোমো, অনেকগুলো কেকের দোকান রয়েছে যেমন মিয়ামোর, টেস্ট অ্যান্ড বাইট, এপাশে রয়েছে মন জিনিস, আরও অনেক ধরনের স্ন্যাক্সের দোকান রয়েছে। আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে, তো আমরা এখন এখানে বসে ওয়েট করছি। দেন খাবারটা দিলে আমরা নিতে যাব। ফার্স্টেই যেটা অর্ডার করেছিলাম সেটা হলো বার্গার অ্যান্ড বিয়ন্ড থেকে আমার মোস্ট ফেভারিট পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছি। হয়েছে ওয়াও মোমো থেকে একটা কম্বো পার্সেল করাচ্ছি। ওটা তেল দেয়নি, আমরা খাবার দাবার সব নিয়ে নিয়েছি। আর হিসেব মতো আগের যা রেকর্ডস অনুযায়ী ট্রেন দিয়েছিল 18 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা এখন 18 দিকেই যাচ্ছি, নতুন বিল্ডিংয়ে। চলো, খাওয়া দাওয়া সব নেওয়া হয়ে গেছে, বাকি সব ট্রেনে বসে খাবো। আমাদের ট্রেন ছিল হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12827, যেটা 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমাদের ট্রেনের টাইম রয়েছে 4:50, তো আমরা এখন যাচ্ছি 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, এখন বাজে 4:33। তো এটা হলো আমাদের ট্রেন। দেখো লেখা রয়েছে হাওড়া টু পুরুলিয়া। আমাদের সিট রয়েছে চেয়ার কারে, আমাদেরকে একদম লাস্ট মাথা পর্যন্ত হেঁটে হেঁটে এখন যেতে হবে। আমাদের এই বগিটা কিন্তু একদম শেষ মাথায় ছিল, তো আমরা পৌঁছে গেছি, গিয়ে আমরা নিজেদের সিটে বসে গেছি লাগেজ রেখে। আমরা তিনজনের সিট তো একসাথে পাইনি, বাট একই কোচে যে আমরা পাশাপাশি পেয়েছি এটাই আমরা অনেক লাকি। কারণ কি হঠাৎ করে টিকিট কাটা হয়েছে, আমরা ভেবেছিলাম হয়তো যে পুরো আলাদা আলাদা পাবো, বাট স্টিল পাশাপাশিই রয়েছি আমরা। তো দিদি ওখানে আলাদা বসেছে, আমরা এখানে বসেছি। আর 5 মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়বে, তো ট্রেন ছাড়লে তারপর আমরা খাওয়া দাওয়া করব। সবাই যে যার জায়গায় বসে পড়েছে। আর ট্রেনের হর্ন দেওয়ার সাথে সাথেই আমি আমার ফ্রেঞ্চ ফ্রাইসটা খুলে নিয়েছি, কারণ কি ফ্রেঞ্চ ফ্রাই আমার সামনে থাকলে আমি বেশিক্ষণ ওয়েট করতে পারি না। দেখো হাওড়া স্টেশন ছেড়ে ট্রেন এখন এগোচ্ছে। চলো আবার নেক্সট কোনো স্টপেজে দেখা হচ্ছে। ওকে, এখন বাজে 7টা, আর এখন আমরা সবেমাত্র মেদিনীপুরে পৌঁছেছি। মেদিনীপুরে স্টপেজ দিয়েছে, এখনও যেতে 4 ঘন্টা মতো বাকি আছে। 11:15 নামাবে ট্রেন, অন টাইমেই চলছে। একটা হোটেলে কথা বলেছি, যদি পসিবল হয়, যদি সেটাতে গিয়ে উঠতে পারি তাহলে ওখানেই যাবো। আমরা খাওয়া দাওয়া করছি।
সন্ধ্যা হয়ে গেছিলো আর খুব খিদে পাচ্ছিলো, তাই জন্য একটু চিপস খাচ্ছিলাম আর এখানে কফি চলে এসেছে, তাই দুজনে মিলে একটু কফি নিয়ে নিয়েছি। সারা ট্রেন ফোন ঘাঁটতে ঘাঁটতে এসেছি, ভাবছি আমি একটু গল্প করব, কিন্তু দেখো এদের অবস্থা, এখানে মাও ঘুমাচ্ছে, দিদিও ঘুমাচ্ছে, আর আমি এখানে একা একা বসে বসে বোর হচ্ছি। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, সবাই তো ঘুমাচ্ছে, যে যার মতো সবাই গল্প করছে, আমার ফোন ঘাঁটতে ঘাঁটতেও আমি বোর হয়ে গেছি, বাইরে কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার। সো তাই তোমাদের সাথে একটু গল্প করছি। 8টা বাজে, 10:40, এখন বাজে 10:20। এখন পুরুলিয়া ঢুকছে, বাজছে 10:23, আর আমরা এখন নেমে গেছি পুরুলিয়া জংশনে। গাইস ফাইনালি পুরুলিয়া নেমে গেছি। কেমন লাগছে, কেমন এক্সাইটেড তুমি এখন পুরুলিয়া নেমে? তাই ফার্স্ট টাইম আসছি পুরুলিয়া, কখনো আসিনি, তো নতুন কিছু দেখার ঠান্ডা এখানে, কিন্তু ওখানকার থেকে কম, বলো মা। আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব হলো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর তারপরে সেখান থেকে টোটো বা অটো কিছু একটা ধরে কোনো একটা হোটেলে যাব, দেখাবো। চলো পুরুলিয়া স্টেশন, দাঁড়াও তোমাদেরকে এবার দেখাই পুরুলিয়া স্টেশনটা। এই হলো পুরুলিয়া স্টেশনে, আমরা এখন ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেনটা এই যেখানে রয়েছে, এখানে সব টোটো গাড়ি, এসব গাড়ি রয়েছে স্টেশনের ঠিক বাইরেটা। এখান থেকে গাড়ি ধরতে পারো, বা রিসর্টের যে কোনো গাড়িগুলো এখানে এসে দাঁড়িয়ে থাকে। এখন প্রচুর গাড়ি রয়েছে এখানে, কথা বলবো এখন। তো এখান থেকে এসে সিকে ভিলা রিসর্ট শ্রদ্ধা, ওনারাই সাজেস্ট করলেন এটা, তাই জন্য আমরা রিভিউ আর রেটিংসটা একটু নেটে দেখছিলাম সার্চ করে, বা কীরকম দেখতে রিসর্টটা। এখানে গাড়ির সাথে কথা বললাম, মোটামুটি এখান থেকে ওনারাই নিয়ে যাচ্ছেন, 1500 টাকা চাইছে। তো দেখি কত কি নেয় লাস্ট অব্দি, আর ওখানে ফোন করেছিলাম, ভাড়া মোটামুটি বললো এসে দেখতে। চলো গিয়ে দেখা যাক। এখানে এই যে গাড়ি চলে এসছে, গাড়ি আসছে, আমরা এখন গাড়ি পেয়ে গেছি, পিছনে এই সামনেই বসছি। চলো বন্ধ করি। ওকে, তো আমরা এখন গাড়িতে উঠে গেছি, এই যে এখানে এই পুরুলিয়া স্টেশন। তো এখান থেকে আমরা গাড়ি পেয়ে গেছি, আমাদের 1500 টাকা বলছে, তো কমানোর চেষ্টা করবো, দেখি দাদা এলে। আর আমরা যে রিসর্টে, এখান থেকে ওরা সাজেস্ট করলো সিকে ভিলা রিসর্ট। তো ছবি দেখলাম, গুগলে রিভিউ দেখলাম, মোটামুটি ভালোই আছে, জানি না ওখানে গিয়ে দেখবো। ওখানে রুম স্টার্টিং বোধহয় 1000-1200 থেকে অনেক রেঞ্জের অবধি রয়েছে, তো আমরা সব থেকে কমটাই নেওয়ার চেষ্টা করবো। তারপর ওখানে গিয়ে পৌঁছে দেখা যাক। এখন বাজে হচ্ছে 10:40 মতো, তো এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট লাগবে বলছে। এটা পুরো অযোধ্যা হিলের টপে। চলো, আজকেটা দাদা 1200 নি বলে দিয়েছি তো আমি। আপনি টোটালটা তাহলে ফাইনাল করুন। আমাদেরও তো একটা বাজেটের ব্যাপার আছে না, এবার আপনি যদি ঠিকঠাক বাজেটে বলে দেন তাহলে আমাদেরও আর মানে বার্গেনিং করার ব্যাপার থাকবে না। এগুলো তো কি পাহাড় রয়েছে? না, মানে এটা সাইডে যদি- নদী, কংসাবতী নদী পেরোলাম ব্রিজটা। আচ্ছা আচ্ছা, চাকল তোর একই শীতকাল, তার মধ্যে কিন্তু চারপাশে এরকম ঘুটঘুটে অন্ধকার, অচেনা রাস্তা, অচেনা জায়গা, আশেপাশে পুরো নির্ঝুম, কোনো আওয়াজ নেই, কোনো মানুষজন নেই, রাস্তাঘাট পুরো ফাঁকা। প্রত্যেকটা জায়গার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দিনের বেলা রাতের বেলা একটু আলাদাই হয়। দিনের বেলা এই জায়গাগুলো যতটাই প্রাণবন্ত সচ্ছল লাগে, রাত্রেবেলা কিন্তু ততটাই এই জায়গাগুলো পুরো অন্ধকার। কোথাও না কোথাও গিয়ে কিন্তু কারো না কারোর ওপর ভরসা করতেই হয়। এত রাত্রেবেলা আমরা এখানে কিন্তু কাউকেই চিনতাম না, আর তারপরে এসেছি শুধুমাত্র আমি, দিদি আর মা। আর এই পুরুলিয়ার জায়গাটা কিন্তু আমাদের কাছে একেবারেই নতুন। ড্রাইভার দাদার উপর ভরসা করেই কিন্তু বাকি রাস্তাটা আমরা এগিয়ে চলছি। অ্যান্ড নাও ওয়েলকাম টু অযোধ্যা হিলস। আমরা কিন্তু এর মধ্যেই অযোধ্যা পাহাড়ে ঢুকে গেছি, তো আর কিছুটা গেলেই আমাদের রিসর্ট রয়েছে। আর চারপাশের সৌন্দর্যটা কিন্তু মারাত্মক, শুধু দিনের বেলা হলে তোমাদেরকে দেখাতে পারতাম। এই জায়গাটার নাম কি বললেন দাদা? সিরকাবাদ। শিরকাবাদ। এখানে চারিদিকে শুধু আখ বন, হ্যাঁ, সাত থেকে আট চাষ। চারিদিকে শুধু আখ চাষ হচ্ছে, যেদিকে তাকাবে সেদিকে আখের বন। আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরে উঠছি এবার। পাহাড়ের উপর উঠছো, বুঝতে পারছো? হ্যাঁ মা, আরে আস্তে আস্তে উঠছো তো। হয়ে গেছি, এক ধাপ হ্যাঁ। উঠলাম। এটা হচ্ছে ভুদা মোড়। সুন্দর লাগছে দেখতে, চারিপাশে পাহাড় আছে। সকালবেলা হলে দেখাতে পারতাম, এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এটা কোথায় দাদা? এটা আমাদের রেস্টুরেন্টে যাচ্ছি আপনাদের।
আচ্ছা মানে এসে গেছি আমরা। হ্যাঁ হিলটপ চেপে গেলাম, আচ্ছা হিলটপে চেপে গেছি। এসে গেছি, এই রিসর্টের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভিলা যাওয়ার রাস্তা, সিকে রিসর্ট ভিলা। এখানে একটা কি একটা হিল রিসর্টস আছে, লা বেলা। এখানে আশেপাশে প্রচুর রিসর্ট আছে। রাস্তায় আস্তে আস্তে দেখলাম, স্যাফরন ভ্যালি ক্রস করে এলাম। এখানে একটা রিসর্ট রয়েছে, লাল পাহাড়ের দেশ। এখানে চারপাশে কিন্তু লাল মাটির ঘর, লাল মাটির রাস্তা। অন্ধকারে তো খুব একটা ভালো বুঝতে পারছি না, তো কালকে সকালবেলায় সেগুলো কিন্তু আবার সব ঘুরবো। A few minutes later. এটা আমাদের এখানে জানি না, হ্যাঁ দাঁড়ান আবার জানি না, আবার দেখে আসছে দাদা। দেখতে যাচ্ছে এখন, এটা আমাদের এখানে জানি না। আমরা এখন পৌঁছে গেছি আমাদের রিসর্টে, সিকে ভিলা রিসর্ট, যেখানে আগে গাড়িটা দাঁড় করেছিল তার ঠিক পাশেই রয়েছে এটা। আমরা এখন পৌঁছে গেছি এখানে রিসর্টে। তো আমরা এই দাদার গাড়ি করে এসেছি এখানে, এই যে দাদার গাড়ি। তো দাদা আপনার নামটা আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন। নাম সুভাশিস ঘোষ, ফোন নাম্বারটা। আমাদের ফোন নম্বর হলো 9434 আবার 346595। আচ্ছা, মানে যে কোনো টাইম এলে আপনাকে ফোন করলে এই নাম্বারে পাওয়া যাবে তো? স্টেশনেই আমাদের স্ট্যান্ড, আচ্ছা ঠিক আছে, ফোন করে দেবেন, গাড়ি থাকবে। আচ্ছা ঠিক। তো আমরা এই দাদা গাড়ি করে কালকে সারাদিন ঘুরবো, তারপরের দিন পুরো বাস স্ট্যান্ড অবধি আমাদের দাদাই ঘোরাবেন, তারপরে ওখান থেকে বাড়ি। তো দাদার ফোন নাম্বার আর এই যে গাড়ির নাম্বার, গাড়ি আমরা এটাতে করে এসছি। তোমরা যারা আসতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও ফোন করে। তোদের অফিসটা কোথায়? তো এখন কথা বলবে, রুমগুলো দেখাই। রিসেপশন এরিয়া, আর তারপরে এখান থেকে সব টাইপের রুমগুলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ এখান থেকে যাচ্ছি এখন দেখতে রুম। তো এই আমাদের একটা রুম ফার্স্টে দেখেছি, দেখি যে বেড রয়েছে। ও পাশে কি বাথরুম? ওটা বাথরুমটা বাথরুমটা হ্যাঁ দেখে নিচ্ছি, একবারে দেখে নিয়ে বেরোচ্ছি না। হ্যাঁ পুরো রিসর্টটা, এখানে এই রুমগুলো রয়েছে, একটা একটা করে আলাদা আলাদা কটেজ টাইপের রয়েছে। তো আমরা এখন এইটাতে যাচ্ছি। তো এটা আমাদের পড়ছে 3 জনের জন্য 1800 বলেছিল 4 জনের। তো আমরা এখানে 3 জন যেহেতু থাকবো, তো ওরা এটাকে অ্যাডজাস্ট করে 1500 করছে। তো এটার ভাড়া 1500। এখানে যে একটা মিরর রয়েছে, এখানে জানলা রয়েছে, এখানেও জানলা রয়েছে, বেড রয়েছে দুটো। তো এখন আমরা এখানে এসে গেছি, চা খাচ্ছি রাত্রেবেলা। এখন 12টা 10 বাজে, আমরা এখন পৌঁছালাম এখানে। আর এই যে চারপাশে এইগুলোতে কি টুরিস্ট আছে? টুরিস্ট আছে আজকে নেই। পৌঁছে গিয়ে ডিনার করতে বসেছি 12:30 পৌনে 1টার সময়। বাইরে থেকে আলুর দম, পরোটা, রুটি এগুলো এনেছিলাম, খাবো। চেঞ্জ করা হয়ে গেছে, শোবো তার আগে এই খাবার। তো এখানে পরোটা এখান থেকে নিয়ে খা, ধর এটা এই প্লেটটার মধ্যে দিয়ে দাও না। ওইভাবে। চলো। গুড মর্নিং গাইস। তো সকাল হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট দিয়ে যাবে বলেছে। আর গাড়িও চলে আসবে 9টার মধ্যে, এখন বোধহয় 8:30 বাজছে। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, বেরোবো। সব স্পট যা যা ঘুরবো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কারণ কি আজকে আমাদের হাতে একদিনই টাইম আছে, তার মধ্যে পুরোটা ঘুরে দেখতে হবে। সো চলো। তো এটা হচ্ছে আমাদের সকালবেলা আমাদের ভিলার ভিউ, যেটা হচ্ছে রিসেপশন এরিয়া এখানটাতে রয়েছে। আর এটা হচ্ছে পুরো আমাদের রিসর্টটা, যে দেখছো। এই রুমটা, এটা হচ্ছে আমাদের রুম। আর এই যে পাশে এরকম আরও বিভিন্ন ধরনের কটেজ রয়েছে। এখন অবধি ব্রেকফাস্টই দিয়ে গেল না, বলেছিল 8:30টার মধ্যে ব্রেকফাস্ট দেবে, কিন্তু এখন বাজে হচ্ছে 9:30, আর এখন অবধি ব্রেকফাস্ট দিয়ে যায়নি, গাড়িও আসেনি। তারপর অ্যাকচুয়ালি রিসর্টটা নতুন হয়েছে, মানে ভিলাটা, তো সেই জন্য এখানে কোনো
মানে ব্যবস্থা সেরকম নেই, বাট আমি কখনোই সাজেস্ট করবো না। বাট তোমরা যদি হ্যাঁ একটু কম দামের মধ্যে যদি হিল টপে থাকতে চাও তার জন্য তোমরা থাকতে পারো, যদি তোমরা অ্যাকোমোডেশনের প্রবলেম না হয়। বাট আমার মনে হয় হয়তো এটা পরে ডেভেলপড হতে পারে, কিন্তু এখনও অবধি সেরকমভাবে তৈরি হয়নি পুরোটা। রুমের ক্লিনিং বা রুম সার্ভিসটা খুব খারাপ। আর এখানে এমার্জেন্সির জন্য যাতে নাম্বার দেওয়া হয় তারা ফোন সুইচ অফ করে রাত্রেবেলা ঘুমায়। কিছু বলার নেই এটা নিয়ে। যাই হোক, ওকে চলো খাওয়ার দাওয়ার এলে তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। খাবার দিয়ে দিয়েছে আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলু তরকারি আর একটা মিষ্টি। 78 63 আমাদের গাড়িও চলে এসেছে, এটাতে করে আমরা যাবো। এখন ব্রেকফাস্টটা করছি, করে নিয়ে বেরোবো ঘুরতে। লুচিগুলো এখানে আটার লুচি ছিল আর সবগুলো হচ্ছে সর্ষের তেলে ভাজা, তো লুচিটার টেস্টটা খুব একটা ভালো ছিল না, আর তরকারিটাও ওই মানে মোটামুটি। তো এখানে আমরা ব্রেকফাস্ট করেছি, তো আমাদের রাত্রেবেলা ডিনারটা করার এখানে কথা ছিল। তো এখানে আমরা ডিনার করবো না, আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে দেন রাত্রেবেলা ডিনার করবো, আর লাঞ্চ তো বাইরেই খেয়ে নেবো আমরা। গাড়ি এসে গেছে, তারপর বেরোতে হবে, গিয়ে তারপর দেখাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি গাড়িতে। এখানে আশেপাশে যা যা সাইট সিন আছে সবগুলো ঘুরে দেখবো, আর আজকের মধ্যেই সব কমপ্লিট করতে হবে। চলো, মা আসছে। কেন? আরে পিছনে বসে তুমি, হাওয়া তো তুমি সাইডে বসবে তো। সামনে যে আমার গা গোলা বড় বসো, চাবিটা রাখ। চলো। খোলা আছে? খোলা আছে? কাজ নামবে না দাদা? 5টা। কভার দিয়েছিল মা আমার মোবাইলটা তোর কাছে দিয়ে দিবি। এই না গাড়িতে উঠে গেছি। দাদা প্রথমে এখন কোথায় যাবো আমরা? প্রথমে হ্যাঁ, সীতাকুণ্ড। সীতাকুণ্ডু। আচ্ছা, এটা কাছে তো এখানে সব থেকে। এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ডু। হিলটপে থাকার তোমাদের একটা সুবিধা হলো এখানে চারপাশে যা সাইট সিন রয়েছে সেগুলো কিন্তু হিলটপ থেকে একদমই কাছে। তো তোমরা যদি স্টেশনের কাছাকাছি বা নিচে কোথাও থাকো তাহলে সেখান থেকে কিন্তু তোমাদেরকে এই ঘোরা জায়গাগুলোতে আসতে গেলে আরও অনেকক্ষণ সময় লাগবে এবং সেখানে কিন্তু অনেকটা সময় তোমাদের নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো হিলটপেই থাকার জন্য, যাতে তোমরা ইজিলি কম টাইমের মধ্যে সব জায়গাগুলো ঘুরে দেখতে পারো আর একদিনের মধ্যে পুরোটা কভার করতে পারো। প্রথমে আমরা চলে এসেছিলাম বুড়বুড়ি সীতাকুণ্ডুতে। তো এটা হলো আজকে আমাদের ফার্স্ট স্পট। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত এই বুড়বুড়ি সীতাকুণ্ডকে নিয়ে কিন্তু লুকিয়ে আছে অনেক অজানা গল্প, হিন্দু পৌরাণিক কাহিনী এবং স্থানীয় আদিবাসী সংস্কৃতি এ এক অনন্য মিশ্রণ। রামায়ণে উল্লেখিত 14 বছরের বনবাসের সময় ভগবান রাম ও দেবী সীতা অযোধ্যা পাহাড়ে কিছুদিন কাটিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। কথিত আছে ঘোর বনবাসের সময় দেবী সীতা প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়েন। তার তৃষ্ণা মেটাতে ভগবান রাম তার ধনুক থেকে একটা তীর মাটিতে নিক্ষেপ করেন এবং সেই স্থান থেকে জলের স্রোত বা ঝর্ণা বেরিয়ে আসে, যা আজ সীতাকুণ্ড নামে পরিচিত। স্থানীয় টুন্ড্রা, সাঁওতাল এবং মুন্ডা জনজাতির কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র। ঐতিহ্যবাহী শিকার উৎসবে যাওয়ার আগে স্থানীয় আদিবাসীরা বুড়বুড়ি সীতাকুণ্ডে জল পান করেন এবং একে শুভ বলে মনে করা হয়। অযোধ্যা পাহাড়ের দুর্গম কিন্তু নৈসর্গিক পরিবেশে অবস্থিত এই স্থানটি যেমন ধর্মীয় আবেগে জড়িয়ে, তেমনি এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদেরও কিন্তু গভীরভাবে মুগ্ধ করে। ফার্স্ট স্পট ছিল সীতাকুণ্ডু, সীতাকুণ্ডু দেখলাম। এখন আমরা যাচ্ছি ময়ূর পাহাড়ে। এরপরে দাদা কোথায় যাবো? ময়ূর পাহাড়ের পরে মার্বেল লেক। মার্বেল লেক। চলো আপাতত আগে ময়ূর পাহাড়ে ঘুরে আসি। আমাদেরকে ড্রাইভার দাদা বললো যে এখন ময়ূর পাহাড় গেলে ওটা উল্টো রাস্তায় পড়ছে, তো ওটাতে যেতে গেলে আমরা লাঞ্চ করার টাইম পাবো না আর বাকিগুলো সব উল্টো সাইডে পড়ে যাবে। তো সেই জন্য আমরা এখন ময়ূর পাহাড়ে যাচ্ছি না, তো আমরা ডাইরেক্ট এখন যাচ্ছি মার্বেল লেকে। ময়ূর পাহাড়টা হয়তো আমরা ফেরার সময় দেখবো, আর ফেরার সময় যদি পসিবল না হয় তাহলে এটা আমরা কালকের জন্য রাখবো। কালকে একেবারে ফেরার পথে ময়ূর পাহাড় দেখে দেন ব্যাক করে যাব। চারিপাশে সুন্দর এই প্রকৃতির দৃশ্য দেখে কিন্তু একটাই গান বারবার মাথায় আসছে, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হে তক তোকে মানাইছে না রে,
একেবারে মানাইছে না রে। পুরুলিয়ার ঐতিহ্যের মধ্যে এই মুখোশটা কিন্তু অন্যতম, তাই জন্য এখানে সব জায়গাতে মুখোশ বিক্রি হয়। আর তার সাথে এখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিস বিক্রি হচ্ছে, কোনো কিছু গিফট আইটেমস পারপাসে বা ঘর সাজানোর জন্য কিন্তু এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো তোমরা চাইলে কিন্তু কিনতে পারো। তো আমরা এখান থেকে সেরকম কিছু কিনে নিই। সো চলো ডাইরেক্ট আমরা যাবো এখন মার্বেল লেকে। তোমাদের সাথে এখন শেয়ার করব মার্বেল লেকের কিছু অজানা কথা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অবস্থিত মার্বেল লেক, যার স্থানীয় নাম টারপানিয়া লেক বা পাতাল ড্যাম। মূলত এটি একটি মানুষ সৃষ্ট হ্রদ। অযোধ্যা পাম্প স্টোরেজ হাইড্রোইলেকট্রিক প্রজেক্টের নির্মাণের সময় পাথর উত্তোলনের ফলে বিশাল বড় এক খাদের সৃষ্টি হয়। কালক্রমে বৃষ্টির জল জমে জমে এই অপরূপ নীল জলের হ্রদে পরিণত হয়। স্থানীয়ভাবে এটি ব্লু ড্যাম নামেও পরিচিত। পাথুরে পাহাড়ের গায়ে বিস্ফোরণ ঘটিয়ে যখন বাঁধের জন্য পাথর খনন করা হচ্ছিল, তখন হঠাৎই এই লুকোনো জলাশয়ের সৃষ্টি হয়। খাদের চারপাশের পাথরের দেওয়াল ও মার্বেল পাথরের খোদাই করা নকশা একে দেখতে অনেকটা ভূমধ্যসাগরীয় বা গ্র্যান্ড ক্যানিয়নের মতো রূপ দিয়েছে। দুর্গম পাহাড়, ঘন শালবন এবং শান্ত পরিবেশের মাঝে অবস্থিত এই স্থানটি বর্তমানে পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় এবং অফবিট একটি পর্যটন কেন্দ্র। আমরা এখন যাচ্ছি বামনি ফলসে। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছে আর আমরা এখন নিচের দিকে যাবো হেঁটে হেঁটে। চলো। মোটামুটি ভালোই লাগছে, নতুন জায়গা, চারিদিকে শুধু লাল মাটি, পাহাড়ের দেশ, রাঙামাটির দেশ। একবার পড়ে গেছে পাহাড় থেকে, আবার এখানে পড়ে যাচ্ছিল। তাহলে দেখছি সবার গাড়ি উঠছে, শুধু আমাদের গাড়ি বাদ দিয়ে। বাবুর যে গাড়ি সব যাচ্ছে, আমাদের গাড়ি যাচ্ছে। আমরা যে গাড়িতে থাকি সেটা অনেক দূরে দাঁড়ায়, বাকি আমাদের গাড়ি বাদ দিয়ে পৃথিবীর সব গাড়ি চলে যায়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত বামনি জলপ্রপাত মানবসৃষ্ট ইতিহাসের চেয়ে প্রাকৃতিক ও পৌরাণিক ঐতিহ্যে বেশি সমৃদ্ধ এই জায়গাটি। এটি প্রায় 200 ফুট উঁচু এবং স্থানীয় আদিবাসী ও পৌরাণিক কাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলটি হিন্দু পৌরাণিক কাহিনীর সঙ্গে গভীরভাবে যুক্ত। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী রামচন্দ্র ও সীতা তাদের বনবাসের সময় এই পাহাড়ে কিছুদিন অতিবাহিত করেছিলেন। মানুষের তৈরি কোনো ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ না হলেও ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই জলপ্রপাতটি বহু শতাব্দী ধরে পাহাড়ের পাথুরে গঠন ও খরস্রোতা নদীর ক্ষয়কার্যের ফলে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। বামনি জলপ্রপাতের আশেপাশে এলাকাটি সাঁওতাল, ভূমিজ ও কুর্বি সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের আবাসস্থল। কয়েক দশক ধরে স্থানীয় আদিবাসী সমাজ এই জলপ্রপাতটিকে পবিত্র মনে করে আসছে। বর্তমানে এটি পুরুলিয়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। জলপ্রপাতের মূল দৃশ্যটা উপভোগ করতে গেলে কিন্তু তোমাদেরকে ঘন শালের বন ও পলাশ বনের ভিতর থেকে প্রায় 200 থেকে 250টা পাথরের সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আর বর্ষাকালে এই জলপ্রপাতের জলধারা কিন্তু আলাদাই এক রূপ নেয়। ওখান থেকে বেরিয়ে একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম। আমরা এখন যাচ্ছি টুকা ফলসে। টুরগা ফলসের কিন্তু সুনির্দিষ্ট লিখিত রাজনৈতিক কোনো ইতিহাস নেই। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত অন্যতম সুন্দর একটি প্রাকৃতিক ঝর্ণা এটি। অযোধ্যা পাহাড়ের খরস্রোতা নদী এবং পাহাড়ি ঝর্ণাগুলো থেকে এই জলপ্রপাতের উৎপত্তি। বর্ষার মরশুমে এই জলপ্রবাহে সবচেয়ে বেশি ও মনোরম রূপ কিন্তু দেখতে পাওয়া যায়। ঝর্ণাটির ঠিক কাছেই রয়েছে টুরগা ড্যাম এবং বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরির গ্রাম জরিদা। এছাড়া আশেপাশে প্রাচীন দেউলঘাটা মন্দির ও সীতাকুণ্ড এই জায়গাকে ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করেছে। আমার পায়ে ব্যথা ছিল বলে পুরোপুরি নিচ অব্দি যেতে পারিনি। তো এখানে দেখলাম সুন্দর একটা খাওয়ার স্টল রয়েছে, তো সেখান থেকে এখন আমরা একটু লেবুর জল খাবো। আমরা এখন এখানে নিয়ে নিয়েছি 3 গ্লাস পাহাড়ি লেবুর শরবত। তো এখানে মাও নিয়েছে, দিদিও নিয়েছে আর আমিও নিয়ে নিয়েছি। শরবতটা কিন্তু খুব ভালো টেস্ট ছিল। দেন তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম পাহাড়ি ম্যাগি। তো এখানে ম্যাগির মধ্যে অনেক কিছু সবজি টবজি দিয়ে ম্যাগিটা করেছিল, বেশ ভালো খেতে লাগছিল। টুরগা ফল থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশনের নাম হলো টুরগা ড্যাম। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত টুরগা ড্যাম মূলত টুরগা নালার উপর নির্মিত একটি ছোট্ট জলধারা। এটি সুবর্ণরেখা নদীর একটি উপনদী। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ঘন বন এবং সংলগ্ন টুরগা জলপ্রপাতের জন্য এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শান্ত পরিবেশ, স্বচ্ছ জলের ঝর্ণা এবং সবুজে ঘেরা উপত্যকা ড্যামটিকে ঘিরে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। সুন্দর পাহাড়ের একটা ভিউ। এই পাহাড়ের কোল ঘেঁষে আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি? পাখি পাহাড়ে, যেখানে পাহাড়ের গায়ে গায়ে আঁকা রয়েছে পাখি। তোমাদেরকেও দেখাবো সেই দৃশ্য, সেই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি। রয়েছে পাহাড়, চলে এসেছি পাখি পাহাড়ে। লোকেশন হচ্ছে যে পাখি পাহাড় দেখাচ্ছে।
বাঘমুন্ডিতে আমরা এখন পাখি পাহাড়ে যাচ্ছি। ওই দূরে ওখানে পাহাড়গুলো সব দেখা যাচ্ছে। চলো গাইস, গিয়ে পৌঁছে দেখাচ্ছি। চারিদিকে এরকম জঙ্গল, এখান থেকে হাতি বাঘ সব পারাপার হয় রাস্তা। এটা হচ্ছে মাথাভাঙা ফরেস্টের পিছন দিকটা, তাই না? মাথাভাঙা ফরেস্টের পিছন দিকটা। আমরা এখন আছি পাখি পাহাড়ে। বাও, দেখো পাহাড়টা দেখো দিবে এখান থেকে। এখন জঙ্গলের ভিতরে যাচ্ছি। ওখানে পাহাড়ের মধ্যে মধ্যে সব খোদাই করে আঁকা রয়েছে। দেখাতে ওই দিদি নিয়ে যাচ্ছে। 100 টাকা করে পার গাড়ি হিসেবে নিয়েছে। যে উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে পুরোটা কোথায় কি রয়েছে না রয়েছে। আমরা এখন যাচ্ছি। জঙ্গলের ভিতর থেকে আমরা যাবো এখন। আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। হচ্ছে পাথরের মধ্যে খোদাই করা যেগুলো রয়েছে, বেসিক্যালি এটা পাখি পাহাড়, আর এটা চারিদিকে পুরো পাহাড় রয়েছে। আর আমরা এখন অ্যাকচুয়ালি আমার এই বামনি ওয়াটারফলস আর গিয়ে আমার সব এনার্জি শেষ হয়ে গেছে, এতটা নিচে। আর তার মধ্যে পায়েও প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছি, হাঁটতে পারছি না। তো এখন এখানে আমরা যাব। চলো যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভিতরে অনেক পাথরের মধ্যে সব কিছু খোদাই করা রয়েছে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত পাখি পাহাড়ের আসল নাম হলো মুড়াবুরু। এটা যেন এক জীবন্ত ক্যানভাস। 1994 সালে বিখ্যাত শিল্পী চিত্ত দে এবং তার দল পাহাড়ের পাথরের গায়ে বিভিন্ন জীবন্ত পাখির ভাস্কর্য খোদাই করার কাজ শুরু করে। ঝুলে ঝুলে প্রায় 65টিরও বেশি পাখি ও প্রাণীর অবয়ব তৈরি করা হয়েছে। স্থানীয়ভাবে প্রায় 800 ফুট উঁচু এই পাহাড়টি, এবং পরবর্তীতে পাহাড়ের গায়ে অসংখ্য পাখির ভাস্কর্য খোদাই করার ফলে এটি লোকমুখে পাখি পাহাড় নামে পরিচিতি লাভ করে। কোনো রকম আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই শুধুমাত্র হাতুড়ি ও ছেনি ব্যবহার করে এই শিল্পকর্মগুলি তৈরি করা হয়েছে। দুর্গম ও খাড়া পাহাড়ের গায়ে সেফটি রোপ বা দড়ির সাহায্যে ঝুলে ঘন্টার পর ঘন্টা পাথর কেটে এই ভাস্কর্যগুলো খোদাই করা হয়। এখানকার ভাস্কর্যগুলির মধ্যে বিভিন্ন ধরনের দেশি, বিদেশি এবং প্রায় বিলুপ্ত প্রায় পাখির পাশাপাশি প্যাঙ্গোলিনের মতো প্রাণীর অবয়বও ফুটে উঠেছে। এই অনন্য শিল্পকর্ম এবং এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক পুরুলিয়া ভ্রমণ করেন, এবং এখানে যারা তোমাদেরকে গাইড করে দেবে তারা কিন্তু প্রত্যেকটা গাড়ি অনুযায়ী তোমাদের কাছ থেকে 100 টাকা করে চার্জ করবে। তোমরা যদি বার্গেনিং করতেই চাও তাহলে কিন্তু গাড়ি থেকে নামার শুরুতেই বার্গেনিং করে নেবে, কারণ শেষে গিয়ে কিন্তু ওরা কোনোভাবেই কমায় না। তবে এই ঘন গভীর জঙ্গলের মধ্যে কোথায় কোথায় কোন পাহাড়ে কোন পাথরের গায়ে এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকার্য করা রয়েছে সেগুলো জানার জন্য কিন্তু ওদের সাহায্য নিলে বেশ ভালোই হবে। তাহলে ইজিলি তোমরা এগুলো খুঁজে পাবে এবং ভালোভাবে এগুলো দেখতে পারবে। যেহেতু জঙ্গলটা অনেকটাই বড়, তাই আমার মনে হয় স্থানীয় বাসিন্দারা যদি তোমাদেরকে সাহায্য করে তাহলে তোমরা ইজিলি আর খুব কম সময়ের মধ্যে এগুলো দেখে কমপ্লিট করতে পারবে। মাঝখানে টিয়া পাখি, দুপুরে দুটো বক। কি বলি, দুপাশে দুটো পেঁচা, মাঝখানে টিয়া পাখি, দুপাশে বক। দুপাশে দুটো পেঁচা, দুপাশে দুটো বক, মাঝখানে একটা টিয়া পাখি, ব্যাস। আবার কি? ওই উপরটা একটা হাতির বাচ্চা আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর যাবো না, তোমরা যাও। এখানে একটা হাতির বাচ্চা, ও তার এটা কি? ওটা 3 বছর। হাতির বাচ্চাটা ওই উপরে আছে। জায়গাটা কিন্তু একদম গভীর জঙ্গলের ভিতরে, আশেপাশে কিন্তু সেরমভাবে কোনো মানুষজনও নেই, তবে হারিয়ে গেলে কিন্তু রাস্তা খুঁজে পাওয়া খুব মুশকিল আছে। আর এই পাখি পাহাড় অবস্থিত রয়েছে এই শাল ও মহুয়া গাছের গভীর জঙ্গলের মধ্যে। এটা হচ্ছে কাঠবেড়ালি খোদাই করা রয়েছে, আর এটার মধ্যে হরিণ খোদাই করা রয়েছে। পাখি পাহাড়ের ভেতরে পুরোটাই কিন্তু ভাস্কর্য ও শিল্পে ভরা, আর এই শিল্পের মাঝে কিন্তু এখানে বহু শিল্পী তাদের নিজেদের আপন মনে সুন্দর করে ছবি আঁকছে। আর এখানেই রয়েছে পাথরের ওপর কচ্ছপের খোদাই করা ভাস্কর্য। এই যে এখানে যে চিত্রকলাগুলো দেখছো, এগুলো কিন্তু কেরালার একটি ঐতিহ্যবাহী দেওয়াল চিত্র, যার বৈশিষ্ট্য হলো উজ্জ্বল রং, সূক্ষ্ম কারুকার্য এবং শৈলীযুক্ত রূপ, যা প্রায়শই পৌরাণিক কাহিনী বর্ণনার জন্য ব্যবহৃত করা হয়। এই ছবিটা যার মধ্যে আঁকা হচ্ছে সেটা কিন্তু বাঁশ দিয়ে বোনা একটি পৃষ্ঠের ওপর আঁকা হচ্ছে, যা সাধারণত সুপ বা বাঁশের থালা নামে পরিচিত। সম্ভবত এখানে ব্যানারটা দেখে যা বুঝতে পারছি কোনো একটা ড্রয়িং স্কুল থেকে এখানে একটা ট্র্যাডিশনাল পেইন্টিং আর টেরাকোটা পেইন্টিং এর উপরে ওয়ার্কশপ চলছে।
এটা কি গিরগিটি ব্যাং? ওর ময়ূর ব্যাং লাগছে না? এটা ময়ূর রয়েছে এই সাইডে সাইডে পাখাগুলো রয়েছে। এখানে গাছগুলো দেখো কি সুন্দর দেখতে, পুরো গাছের ছালটা কিন্তু সাদা কালারের। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মুখোশ গ্রাম বা চড়িদা গ্রাম। তো এটা দেখে নিই, তারপরে আমরা যাব লাঞ্চ করতে। তো এখন অবধি এটাই আমাদের লাস্ট। তো চলো মুখোশ গ্রামটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। তো এখন আমরা রয়েছি মুখোশ গ্রামে, জাস্ট নামলাম। এখানে চারপাশে গ্রামটা ঘুরে দেখবো, আর এখানে অনেক মুখোশ বানাচ্ছে সবাই, দেখবো সবাই। কাগজে কিরকম প্রাইস আছে? জোড়া 50 টাকা। আর এই বড়গুলো এগুলো? হ্যাঁ 210 টাকা পিস। মানে এমনি জলে ভিজে নষ্ট হয়ে যাবে। 100 টাকা জোড়া, 500 টাকা জোড়া। আর এইগুলো কত? 200। এটা কি মুখোশ নাকি? এটা আবার কেমন মুখোশ? পয়সা দিতে হবে। ঘরে অত বড় করে জায়গা চলে যাবে। এইগুলো কত করে দাদা? হ্যাঁ। আর তো তারপরে যখন রয়েছে বাই কালার গুলো, না না এইটা রয়েছে 150 টাকা। আচ্ছা, এইটা বাই কালার তাই তো? এইটা রয়েছে বাই কালার, এটার দাম রয়েছে 200 টাকা। আর তারপরে এটার দাম রয়েছে 150 টাকা। 150 টাকা। আচ্ছা দেখুন দিদি ধরো। সেখানে সব দোকানগুলোতে মুখোশ পাওয়া যাচ্ছে, এখানে মুখোশ তৈরি হচ্ছে পিছনে। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের চড়িদা গ্রামটি মুখোশ গ্রাম নামে বিখ্যাত। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামে প্রায় 250-টিরও বেশি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যবাহী ছৌ নাচের মুখোশ তৈরি করে জীবিকা নির্বাহ করছে। প্রায় 150 বছর আগে বাঘমুন্ডি অঞ্চলের তৎকালীন রাজা মদন মোহন সিং দেও এই অঞ্চলে ছৌ নাচের প্রচলন করেন। রাজা বাঁকুড়া ও মানবাজার থেকে কয়েকজন দক্ষ মৃৎশিল্পী ও কারিগরকে চড়িদা গ্রামে নিয়ে আসেন এবং তাদের ছৌ নাচের জন্য মুখোশ তৈরির দায়িত্ব দেন। সেই আদি কারিগরদের বংশধররাই আজ পর্যন্ত এই শিল্পের ধারাকে বাঁচিয়ে রেখেছেন এবং গ্রামে একটি সুসংগঠিত শিল্পকলা গড়ে তুলেছেন। 2018 সালে পুরুলিয়ার এই ঐতিহ্যবাহী ছৌ মুখোশ জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক তকমা লাভ করে। এই মুখোশগুলো কিভাবে তৈরি হয় এবার সেটা তোমাদেরকে বলি। ফার্স্টে কাদামাটি দিয়ে প্রথমে ছাঁচ একটা তৈরি করে নেওয়া হয়। এরপরে কাগজের মণ্ড বা পাতলা কাগজ ও আঠার সাহায্যে সেই ছাঁচের উপর স্তরের পর স্তর লাগানো হয়। রোদে শুকিয়ে নেওয়ার পর ধানের গুঁড়ো বা কাঠের ছাই মিশিয়ে পালিশ করা হয় এগুলোকে। সব শেষে মাটির প্রলেপ দিয়ে নানা উজ্জ্বল রঙে দেবদেবী ও পৌরাণিক চরিত্রের মুখাবয়ব তৈরি করে ফুটিয়ে তোলা হয়। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর আমাদের ড্রাইভার দাদাই নিয়ে এসেছি এই হোটেলটাতে, দীপক হোটেল। তো এখন গিয়ে আমরা লাঞ্চ করব, আর চলো তোমাদেরকে বলবো এখানে খাবার দাবার কেমন আর কিরকম প্রাইস। আমরা নিয়েছিলাম ভেজ থালি, তার মধ্যে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা আর আলু পোস্ত। 200-300 টাকার মধ্যে কিন্তু 2-3 জন আরামসে পেট ভরে ভালো মতো খেতে পারবে। আর এখানে ভাত ডাল কিন্তু সব আনলিমিটেড ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা কি আছে দাদা? এটা ওই জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। আচ্ছা, আর এই উপরটা লোয়ার ড্যাম। লহরিয়া ড্যাম। গাড়ি যাচ্ছে উপরে। ওই যে ওখান থেকে এখন যাচ্ছে এখানকার শিব মন্দিরে। বলতে গেলে এই জায়গাটা প্রায় একটা ছোটখাটো মেলার মতো কিন্তু রয়েছে। প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর স্টল রয়েছে, খাওয়ার দোকান রয়েছে, কেনাকাটির জন্য দোকান রয়েছে। এটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির, তবে দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটাই পুরনো। তো এখানে মা লক্ষ্মী এবং নারায়ণ স্বয়ং এখানে বসে রয়েছে। তোমাদেরকেও কিন্তু আমি পুরোটাই দর্শন করিয়ে দিলাম। সো এখন আমরা যাব নেক্সট মন্দিরটায়। এটা হলো লহরিয়া শিব মন্দির, ওটা লক্ষ্মীনারায়ণ মন্দির ছিল। এই শিব মন্দির এখানে। এর পাশেই রয়েছে আরো একটা মন্দির, যেখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, আর রামের মাথায় দেখো একটা সুন্দর পায়রা বসে আছে। এটা হচ্ছে লহরি ড্যাম, আর এটাই হচ্ছে শিব মন্দির। এটা রাম মন্দির, শিব মন্দির। স্পেশাল 10 টাকার চা খাবো, মাটির ভাড়ের চা। আমরা এখন রয়েছি লোয়ার ড্যামে।
পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত আপার ড্যাম এবং লোয়ার ড্যাম হলো ভারতের প্রথম ক্লোজড লুপ পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের প্রধান দুটি জলধারা। এটি রাজ্যের অন্যতম প্রধান বিদ্যুৎ উৎপাদক কেন্দ্র এবং এটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। 1979 সালে তৎকালীন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বিদ্যুতের ঘাটতি মেটানোর জন্য অযোধ্যা পাহাড় এলাকার পাম্প স্টোরেজ বিদ্যুৎ কেন্দ্রের বেশ কয়েকটি সম্ভাব্য জায়গা চিহ্নিত করে। পাহাড়ের ওপরের দিকে নির্মিত আপার ড্যামটি বামনী নদীর জল আটকে তৈরি করা হয়। এই বিশাল প্রকল্পের মূল নির্মাণ কাজ শুরু করা হয় 2002 সালের মে মাসে এবং তা 2007 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হয়। 2008 সালে এটি বাণিজ্যিকভাবে চালু করা হয়। কম বিদ্যুতের চাহিদার সময় নিচে জলধারা থেকে জল পাম্প করে ওপরে জলধারাতে তুলে রাখা হয়। আবার পিক আওয়ারে বা বিদ্যুতের চরম চাহিদার সময় ওপর থেকে জল নিচে ছেড়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আজকের মতো এখন বাজে 5:30 অন্ধকার হয়ে যাচ্ছে, আর ট্রেনের আশেপাশে আর অন্ধকার হয়ে গেলে কিছু দেখা যায় না। ময়ূর পাহাড় যাওয়ার কথা ছিল, যেটা লাস্টে তখন বললাম যাবো, তো ওটা আজকে আর হবে না, ওটা কালকে সকালবেলা উঠে আমরা যাবো, ময়ূর পাহাড় যাবো আর ড্যামে। চাউমিন নিয়ে নেবো দাঁড়াবো তো। যাই হোক, চাউমিন কি ওখানে পাবো না যেখানে বলছেন আপনি? না, ওটা হোটেল। আচ্ছা, আর সামনে কোনো দোকান নেই চাউমিনের? চলে এসছি যখন, তো চলো সামনে গিয়ে দেখি। তো চলো আজকে এতটাই, আবার কালকে যদি কোথাও ঘুরি সেটাও দেখাবো তোমাদেরকে। আজকে এখন আমরা যাচ্ছি রুমে, চা খাচ্ছি। আরো আছে আপনাদের। 1 hour later. তো আমরা এখন চলে এসেছি হোটেলে, আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটু বিকেলে স্ন্যাক্স। এই যে আমরা এখন বিকেলে স্ন্যাক্স খাচ্ছি, হাতে সরাবে। কেমন ঠান্ডা লাগছে? হ্যাঁ, বাট ভালো লাগছে ওয়েদারটা, তাই না? চলো গাইস, এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা খেয়ে নিয়ে তারপর রাতে আবার ডিনার করবো। তার আগে এখানেই বসবো একটুখানি, চারিদিকটা ভালো লাগছে। পূর্ণিমা চাঁদ উঠেছে। কালকে রাত্রেবেলা যখন আমরা এসেছিলাম তখনও কিন্তু রিসেপশন এরিয়াতে কোনো লোক ছিল না, আর আজকে যখন আমরা ঘুরে আসি তখনও রিসেপশন এরিয়াটা বন্ধই ছিল। তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে এখানে ব্যানারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বারে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। The next day. তো আজকে আমাদের বাড়ি ফেরার দিন। এখন বাজে সকাল 8:28। তো আমরা এখন বাড়ি যাব। আমাদের গাড়ি অলরেডি এখানে রাত্রেবেলা ছিল, তো আমরা এখন চেক আউট করবো, করে নিয়ে এখানে ময়ূর পাহাড়, মুরগ্রাম ড্যাম আর সুইসাইড পয়েন্টটা দেখবো। দেখে নিয়ে আমাদের 1:30টার সময় বাস আছে, আমরা বাস ধরে বাড়ি যাব। তো চলো, আমরা এখন রেডি হয়ে নিয়েছি, রুমে সব গুছিয়ে গেছে নিচ্ছি, চেক আউট করবো, দিয়ে পেমেন্ট করে বেরোবো। বাইরের অবস্থাটা দেখো, জাস্ট পুরো কুয়াশায় ভরে গেছে চারিদিকে। কুয়াশা এখন 8:30 বাজে, তাতে এত কুয়াশা, পুরো চারিদিকে এরকম কুয়াশাই কুয়াশা, প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয় চারিদিকে। দেখো একবার, পুরো চারিপাশটাই পুরো কুয়াশায় ভরে গেছে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, দেখো কতটা কুয়াশা, চারিদিকটা পুরো কুয়াশা, পুরো কুয়াশা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। চলো বাকি তাড়াতাড়ি করে এগুলো ঘুরি, যদি ওখানে যদি কুয়াশা পাই ভালো লাগবে আই থিঙ্ক ভিউটা দেখতে। চলো তোমাকে দেখাবো। বাই বাই। এখন আমরা যাচ্ছি ঘুরতে, ঘোরা হয়ে গেলে তারপরে যাব বাড়ি। হ্যাঁ, আমি ভেবেছিলাম কল করে দেবো, কিন্তু দেখলাম ওইখানে পাহাড়ে যাচ্ছি, পুরো পাহাড় দেখো। মানে এখন স্বর্গের সিঁড়ির সন্ধান পেয়ে গেছি, যাচ্ছি স্বর্গ দেখে। ওই যে স্বর্গের সিঁড়ি, কিন্তু কিছুটা গিয়ে শেষ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না সিঁড়িটা। মানে মায়ের স্বর্গে যাওয়ার হলো না। ওই যে দিদি স্বর্গে যাওয়াতে তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে, বলছে আগে আমি যাবো। এখন সিঁড়ি উঠছি ওপরের দিকে, একটা ভিউ পয়েন্ট হচ্ছে। হ্যাঁ বল বল। ওপরটা এখন ভিউ পয়েন্ট আছে। এই যে এতগুলো সিঁড়ি দেখছো, এই সিঁড়িগুলো পেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি অনেকটাই উপরে। ওই যে উপরে দেখছো টাওয়ারটা, ওটা হলো ভিউ পয়েন্ট। ওখান থেকে উঠে সবাই বাড়ির চারপাশের দৃশ্যটা দেখছে। এখন দাঁড়িয়েছি ময়ূর পাহাড়ে।
এখানে খুব সুন্দর দেখো ছোট্ট একটা হনুমানজির মন্দির রয়েছে। হচ্ছে ভিউটা আস্তে আস্তে কুয়াশাটা নামছে আর এই যে ভিউটা ক্লিয়ার হচ্ছে, এতক্ষণ কিছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশাতে, এবারে ভিউটা দেখা যাচ্ছে। দেখো না জিজ্ঞাসা করলাম, বললো চা বিস্কুট খেয়েছে, মুড়ি আর এখানে মোমো নিচ্ছে। না না এখান থেকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমরা, ভেজ। সুন্দর ঘুরেছি, খুব সুন্দর প্রকৃতি, সুন্দর পরিবেশ। আর সকালবেলার আজকে ওয়েদারটা যা অসাধারণ ছিল, পুরো দার্জিলিংয়ের মতো ফিল হচ্ছিল। মানে পাহাড়ে এসেছি, একটু কুয়াশা, ঠান্ডা, মানে দারুণ মনোরম দৃশ্য। আর চারপাশে এরকম জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা পুরো এই গ্রামটা খুব অসাধারণ লাগলো। তার সাথে এখানকার মানুষজন, এখানকার সব মিটিয়ে মিশিয়ে আমাদের এই দুদিনের ট্রিপটা খুবই ভালো গেল। দুদিন বলাটা ভুল হবে, একদিন। আর একদিন তো আমরা আজকে চলেই যাচ্ছি। তো যাই হোক, তোমরা যদি ঘুরে দেখতে চাও তোমরাও আসতে পারো। এখানে ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার, যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম্বার সব দেওয়া রয়েছে। সুন্দর দেখতে লাগছে। আমরা এখন যেটাতে আছি এটা হলো মুরুগ্রাম সুইসাইড পয়েন্ট। মুরগুমা সুসাইড পয়েন্ট বা স্থানীয়ভাবে পরিচিত উকামবুরু হলো অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরগুমা জলধারার কাছে অবস্থিত একটি জনপ্রিয় ভিউ পয়েন্ট। অযোধ্যা পাহাড়ের চূড়া থেকে মুরগুমা জলধারার আশেপাশে ছোট বড় পাহাড় এবং ঘন জঙ্গলের প্রায় 360 ডিগ্রি দৃশ্য কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। সুইসাইড পয়েন্টের ভিউ কি সুন্দর লাগছে। দেখো চারিদিকে পুরো জল, জলের মাঝখানে ওই একটা দ্বীপের মতো, জাস্ট এটা মনে হচ্ছে ভাসছে জলের মাঝখানে, পুরো পাহাড়। জাস্ট ভিউটা অসাধারণ। অনেকটা কষ্ট হয়েছে উঠতে, কিন্তু পুরো চারপাশে ভিউটা এই যেখান থেকে পুরো এরকম জল, পাহাড়, খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে। চলো যাই ওই দিকটা গিয়ে দেখাই তোমাদেরকে কি আছে ওখানটাতে। ওই পাড়টাতেও খুব সুন্দর ভিউ থাকবে আশা করি। সবাই ওখানটাতেও দাঁড়িয়ে আছে অনেকে। চলো দেখি। দেখো এবার দেখতে পাবে এই যে মাটির রাস্তা, দেখো এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরোটা মাটির রাস্তা যাচ্ছে। ভিউটা দেখো এই পাশে পাহাড়ের মাঝখান থেকে মাটির রাস্তা চলে যাচ্ছে। সাধারণ ভিউটা দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখাই ভালো করে। দাঁড়াও, চারিদিকে এরকম লেক মতো, এই যেখানে পাহাড় আর এখানটাতে এই যে মাটির রাস্তা। দেখো দেখো মাটির রাস্তাটা দেখো, জাস্ট তো পুরো সরু মাটির রাস্তা, ওখানে গাড়ি যাওয়া আসা করছে ছোটোখাটো অল্প স্বল্প। খুব সুন্দর দেখতে লাগছে সিনারিওটা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। কালকে অবধি আমার মনে হচ্ছিল যে ঠিক আছে ইটস ওকে, বাট আজকে মনে হচ্ছে যে না, জায়গাটা সত্যি সুন্দর। মানে চারিদিকে অ্যাটলিস্ট কিছু হোক না হোক, এই প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর এখানে চারপাশে। পুরুলিয়া গ্রামটা কালকে অবধি যতটা সুন্দর লাগছিল তার থেকে আমার মনে হচ্ছে যে আজকে আরও বেশি সুন্দর লাগছে, বিকজ অফ এই যে চারিপাশে কুয়াশা, এটা ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, আর চারপাশের এই যে দৃশ্যটা, এটা কালকে অবধি সেরকমভাবে দেখা যায়নি, আজকে দেখা যাচ্ছে। সো আমার মানে খুব ভালো লাগছে। কালকে অবধি যদি বলতাম যে এখানে একদিন ঘোরার জন্য ঠিক আছে, বাট মানে একবার এলে আর আবার আসার মতো নয়, কিন্তু এখন বলবো যে না সত্যিই ভালো। চারিপাশের প্রাকৃতিক দৃশ্যটা অ্যাকচুয়ালি সুন্দর, মানে চারপাশ থেকে এরকম জল বয়ে যাচ্ছে, তার মাঝখান থেকে পাহাড়, এরকম মাটির রাস্তা, খুবই সুন্দর লাগছে। দেখো এই যে আমার পিছনে পুরো ভিউটা রয়েছে। পুরুলিয়া হলো এমন একটা জায়গা যেখানে তোমরা একসাথে পাহাড়, লেক, ঝর্ণা সবকিছু একসাথে পাবে। এখানে আমি এখন পাহাড়ের ওপরই দাঁড়িয়ে আছি, আর দেখো ওপাশ থেকে চারপাশে পুরো পাহাড় রয়েছে। ওখানে দেখো মাটির রাস্তা যাচ্ছে, লাল কালারের লাল মাটির রাস্তা, আর এপারে পুরোটা লেকের ভিউ রয়েছে। ওখানে তোমার দেখো পুরো চারিদিকে পাহাড় টাহাড় জঙ্গল, মানে সব মিলিয়ে যদি বলতে চাও যে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, লেক সব মিলিয়ে যদি তোমরা কোথাও ঘুরতে আসতে চাও তাহলে পুরুলিয়া কিন্তু একদম পারফেক্ট জায়গা। সো দেরি না করে তোমরা যারা যারা এখন পুরুলিয়া আসবে তারা কিন্তু অবশ্যই চলে আসো, ঘুরে দেখে যাও, সুন্দর জায়গাটা। আর মানে পুরো তোমরা যদি গ্রামের ভাইবস পেতে চাও, বেসিক্যালি যেটা হচ্ছে তোমার এখানে সব জায়গাতে আদিবাসী ঘর রয়েছে, আর এখানে প্রত্যেকটা মানে বেশিরভাগ সবটাই মাটির ঘর রয়েছে, আর সব ঘরগুলো খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করা, সাজানো। তো আসতে পারো, দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর দেন যারা বেসিক্যালি গ্রামের পরিবেশ পছন্দ করো তাদের তো ভালো লাগবেই। তো আমারও খুব ভালো লেগেছে। তো দেখে নাও, পুরো ভিউটা দেখতে পাচ্ছি এখান থেকে। আমি পুরো যেহেতু ভিউটা পাচ্ছি তাই জন্য তোমাদেরকে পুরো ভিউটা এরকমভাবে দেখাচ্ছি, আর খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে দাঁড়িয়ে। বেসিক্যালি এটা একটা সুইসাইড পয়েন্ট, কিন্তু এখানকার ভিউটা খুব মারাত্মক, দারুণ দেখতে পাচ্ছি। চলো, ওইটাতে ছিলাম, ওইখান থেকে এই যে মাটির রাস্তাটা দেখতে পাচ্ছিলাম, এই যে মাটির রাস্তাটা, এটা দিয়ে এখন আমরা যাচ্ছি। ওই যে ওপর থেকে যে মাটির রাস্তাটা তোমাদের দেখালাম, এই যে লেকটার তার পাশে, ওই ওপরটাতে ছিলাম আমরা। নেমে মাটির রাস্তাটা দিয়ে যাচ্ছি।
তোমরা এখন যে জায়গাটা দেখছো এটা হলো মুরগুমা ড্যাম। কংসাবতী নদীর উপনদী সাহারা জোরের ওপর এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। শান্ত জলের মাঝে ছোট ছোট দ্বীপ, সবুজ পাহাড় ঘেরা এই জায়গাটা কিন্তু পর্যটকদের কাছে একটা দারুণ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা এখন চা খাবো, এই যে ড্যাম। আমরা এখন ঢুকছি বেগুন কোদর গ্রামে। বেগুন কোদর গ্রামে, এটা হচ্ছে একটা পরিত্যক্ত গ্রাম। বাকি ডিটেলস আমি জানি না, দিদি বলে দেবে। কিন্তু এখনো তো এখানটা লোক আছে, কোন জায়গায় এখনো স্টার্ট হয়নি নাকি? স্কুল বেগুন কোদর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চলে স্কুলটা এখনো চলে। আজ রবিবার তো। আচ্ছা এখানে না, এখানে- এখানে স্টেশনটা দেখতে পাবো না, না, এখানে যে গ্রামে যে কেউ থাকে না সেটা কোথা থেকে? আরো সামনে নাকি? না গ্রামে থাকে তো লোক, স্টেশনে থাকে না। আচ্ছা স্টেশনে থাকে। তো এই গ্রামটা হচ্ছে বেগুন কোদর গ্রাম। ড্রাইভার দাদাকে বলেছিলাম যে আমরা বাড়ি যাওয়ার আগে একটু সর্ষে খেতে যেতে চাই আর সেখানে গিয়ে একটু ফটো তুলতে চাই, তো দাদা আমাদেরকে এখানে নিয়ে গেছিলো। আমাদের বাসের টাইম হয়ে গেছিলো কিন্তু আমরা লাঞ্চ করার জন্য একদম টাইম পাইনি, তাই জন্য পাশেই দোকানটা দেখতে পেলাম, এখান থেকে পেস্ট্রিজ আর প্যাটিস কিছু নিয়ে নিচ্ছিলাম বাসে উঠে খাবো বলে। কেন একটু গাইস দেখুক, লোকে একটু গাইসটা দেখুক। আমরা আসানসোলের উপর দিয়ে যাচ্ছি, আমাদের এই বাসটা ভায়া আসানসোল কলকাতা যাচ্ছে। তো এগুলো আসানসোলের কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল। আমাদের বাসটা কিন্তু এখানে হল্ট দিয়েছিল 10 মিনিটের জন্য, আর যেহেতু সেই দুপুরের পর থেকে আমাদের কিছু খাওয়া হয়নি তাই এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল ল্যাংচা আর দই বড়া। তো দুটো টেস্টই কিন্তু খুবই ভালো ছিল। দেখো এখানে প্রচুর ল্যাংচা বিক্রি হচ্ছে, পাশাপাশি সব দোকানে এখানে ল্যাংচা বিক্রি হয়। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। তো এখন বাজছে 11টা 3, ট্রেন ধরে এখন আমরা যাব বাড়ি। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। এরকম আরো ভালো ভালো ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা।